হ্যালো সবাইকে, দি প্ল্যাটফর্ম বাংলাদেশের আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে স্বাগতম। আজকে আমরা ব্যালেন্স পলিফেজের যে সার্কিটটা ওইটার আমরা পাওয়ার অংশটা নিয়ে আলোচনা করব। তো পাওয়ার বা ভোল্ট অ্যাম্পিয়ার যেটাকে বলি, আমরা যদি লিখি পাওয়ার অর এটাকে আমরা ভোল্ট অ্যাম্পিয়ারসও বলতে পারি। এইটা দুইটা পার্ট আছে, একটা হচ্ছে রিয়েল পার্ট, একটা হচ্ছে ইমাজিনারি পার্ট। এই ইমাজিনারি পার্টের আরেকটা নাম আছে রিঅ্যাকটিভ পার্ট, রিঅ্যাকটিভ অথবা রিঅ্যাকটিভ ভোল্ট অ্যাম্পিয়ারস। আর এই রিয়েল পার্ট তো জাস্ট পাওয়ার বললেই হবে। এখন এই যে রিয়েল পার্টের যে পাওয়ারটার কথা বলতেছি, এটার যদি এককটা জাস্ট ওয়াটে থাকবে, আর এই রিঅ্যাকটিভ পাওয়ারটা বেশিরভাগ ক্ষেত্রে এটা বার হিসেবে লেখা হয়। তাহলে এটা ছিল আমার রিয়েল আর এটা হচ্ছে ইমাজিনারি। এখন পাওয়ারকে এটা দুইটা ভাগে কিভাবে হয় আমরা জানি। আমাদের এই কম্পোনেন্ট গুলো হয় রেজিস্টিভ থাকবে, রেজিস্টর থাকতে পারে, ক্যাপাসিটর থাকতে পারে, সার্কিটের মধ্যে ইন্ডাক্টর থাকতে পারে। তো এই রেজিস্টর অংশটার জন্য, রেজিস্টরটা হচ্ছে রিয়েল পাওয়ার, রেজিস্টরের মধ্যে যে পাওয়ারটা ডিসিপেট হয় অথবা যে পাওয়ারটা কনজিউম হয় সেটা হবে রিয়েল পাওয়ারের মধ্যে আসবে। আর ক্যাপাসিটর আর ইন্ডাক্টর এদের কারণে যে পাওয়ারটা কনজিউম হয় সেটা হচ্ছে ইমাজিনারি বা রিঅ্যাকটিভ পাওয়ার। তাহলে এগুলো ছিল পাওয়ারের যে ভাগ করার অংশটা। তাহলে রিয়েল পাওয়ার পেলাম, ইমাজিনারি অথবা রিঅ্যাকটিভ অথবা রিঅ্যাকটিভ ভোল্ট অ্যাম্পিয়ার, সেম কথা। এখন এই রিয়েল পাওয়ারটাকে আমি যদি Px ধরি, জাস্ট ধরলাম, আর ইমাজিনারি পাওয়ারটাকে যদি আমি Py ধরি, তাহলে এই টোটাল পাওয়ার বা ভোল্ট অ্যাম্পিয়ারস যেটা সেটা হবে P √Px² Py²। এই পাওয়ারটাকে, এই যে ভোল্ট অ্যাম্পিয়ারস, এটার নাম তো পাওয়ার অথবা ভোল্ট অ্যাম্পিয়ারস, এটা আরো একটা নাম আছে, এটাকে আমরা অ্যাপারেন্ট পাওয়ার বলতে পারি। আচ্ছা, তাহলে এগুলাই ছিল জাস্ট আমি যদি আমার রিয়েল পাওয়ার আর রিঅ্যাকটিভ পাওয়ার এই দুইটাই জানি, তাহলে সেখান থেকে আমি অ্যাপারেন্ট পাওয়ার বলি অথবা ভোল্ট অ্যাম্পিয়ারস বলি অথবা টোটাল পাওয়ার সেম বের করে ফেলতে পারবো। এখন তাহলে এইটা ছিল পাওয়ারের যে ক্লাসিফিকেশন। এখন আমরা যদি সার্কিটের মধ্যে অথবা লোডের মধ্যে যদি পাওয়ারের অংশটা দেখি, তো এখানে আমি একটা ওয়াই লোড দিলাম, এটা একটা ওয়াই লোড, এটা এ, এটা বি, এটা সি দিলাম, এটা এন দিলাম। এখন এই লোডের মধ্যে তিনটা ফেজ আছে, এ এন, বি এন, সি এন। তো তিনটা ফেজে তিন রকমের পাওয়ার কনজিউম হবে। এটা যেহেতু ব্যালেন্সড সার্কিট ধরে নিলাম আমরা, তাহলে এইটার মধ্যে যে পাওয়ার কনজিউম হবে এটা তো সেম, এটা তো সেম। এখন আমি যদি এই এ এন ফেজের জন্য যদি আমি পাওয়ারটাকে হিসাব করতে যাই, পি এ এন ইকুয়াল টু হবে, তো এখন একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমরা আগে নরমালি আমরা পাওয়ারের সূত্রটা জানতাম যে P = VI, এই জিনিসটা আমরা আগে জানতাম। এখন এখানে এসে এটা যেহেতু এসি সার্কিট, এখানে রিয়েল পার্টও থাকবে, ইমাজিনারি পার্টও থাকবে পাওয়ারের, তো এটা এসে হয়ে যাবে VI cos θ, রিয়েল পাওয়ারটা, এটা হচ্ছে রিয়েল। আর ইমাজিনারি পাওয়ারটা তখন হয়ে যাবে P = VI sin θ, এটা হবে ইমাজিনারি পাওয়ার। এখন এই থিটা অংশটা কি, তাই তো এই থিটাটা হবে ভি এবং আই এর মধ্যে অ্যাঙ্গেলের ডিফারেন্সটা, মানে ভোল্টেজ এবং কারেন্টের যে অ্যাঙ্গেল হবে এদের মধ্যবর্তী, ওই অ্যাঙ্গেলের ডিফারেন্সটা হবে যে এখানে থিটাটা। তাহলে রিয়েল পাওয়ারের ক্ষেত্রে আমরা cos θ ইউজ করব, আর ইমাজিনারি পাওয়ার বা রিঅ্যাকটিভ পাওয়ারের ক্ষেত্রে sin θ ইউজ করব।
তাহলে আমি যদি এখানে এটার জন্য রিয়েল পাওয়ারটা হিসাব করতে চাই, তাহলে রিয়েল পাওয়ারের ক্ষেত্রে এখানে হবে VI cos থিটা। এখন এই VI-টা কি? এই VI এর মধ্যে তো নরমাল এখানে ভোল্টেজ তো অনেক ধরনের আছে। আমরা জানি যে এই ধরনের লোডগুলোর ক্ষেত্রে থ্রি ফেজ লোডের মধ্যে অথবা থ্রি ফেজ জেনারেটরে লাইন ভোল্টেজ থাকে, লাইন ফেজ ভোল্টেজ থাকে। তো কোনটা নিব? যদি আমরা ফেজ ভোল্টেজ ধরি তাহলে দুটোটাই ফেজে নিতে হবে, ভোল্টেজটাও ফেজে নিতে হবে, কারেন্টটাও ফেজে নিতে হবে। যেহেতু এটা ফেজ, তাহলে এই ফেজের পাওয়ারটা যদি আমি হিসাব করতে চাই, তাহলে আমার এই ফেজের ভোল্টেজ লাগবে, এই ফেজ ভোল্টেজ লাগবে, ফেজ কারেন্টটা লাগবে, এটার মধ্যে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে এবং এইটা এই AN এর ভোল্টেজটা কত সেটা জানা থাকলে আমি VI cos থিটা করে দিলে এই যে শুধু AN ফেজের পাওয়ারটা পেয়ে যাব। এখন আমরা তো এখানে একটা ফেজের ভোল্টেজ পেলাম, এখন আমার টোটাল লোডের যদি এখানে আমরা একটা ফেজের পাওয়ার পাইছি এটা দ্বারা, আমি V5 I5 জানছি, এটা দ্বারা আমি একটা ফেজের পাওয়ার পাইলাম। এখন আমাকে টোটাল পাওয়ার যদি হিসাব করতে হয়, একটা জিনিস খেয়াল করো, এটা যেহেতু ব্যালেন্সড পলিফেজ, তাহলে এইটাতে যে পাওয়ার কনজিউম হবে এখানেও সেম পাওয়ার কনজিউম হবে, এখানেও সেম পাওয়ার। তাহলে আমার টোটাল পাওয়ার P টোটাল যদি হিসাব করি, সেটা জাস্ট 3 দ্বারা গুণ হয়ে যাবে। নরমাল একটা ফেজের পাওয়ার যেটা সেটা 3 দ্বারা গুণ হয়ে যাবে, 3 V5 I5 cos থিটা। এখন এখান থেকে আমি টোটাল লোডের পাওয়ারটা পাইলাম। তো ধরো আমাকে এই V5 দেওয়া নাই, I5 দেওয়া নাই, দেওয়া আছে VL IL, অর্থাৎ লাইন ভোল্টেজ আর লাইন কারেন্ট দেওয়া আছে। তাহলে কি করতে হবে? তাহলে একটা জিনিস তো আমরা জানি যে VL √3 V5, মানে ফেজ ভোল্টেজকে √3 দ্বারা গুণ করলে লাইন ভোল্টেজ পাবো। তাহলে আমি এই জিনিসটা যদি এখানে বসাই, V5 হবে VL/√3 I5 টা কি হবে, তাই না? এখন আমরা তো জানি এই ওয়াই সার্কিটের ক্ষেত্রে, ওয়াই লোডের ক্ষেত্রে লাইন ভোল্টেজ আর লাইন কারেন্ট আর ফেজ কারেন্ট দুটোটা ইকুয়াল হয়ে যায়। তাহলে এখানে ফেজ কারেন্টের জায়গায় আমি লাইন কারেন্ট IL লিখে দিতে পারবো, আর cos থিটার মতো আগের মতই থেকে যাবে। তাহলে তখন এই ইকুয়েশনটা হয়ে যাবে √3 VL IL cos থিটা। তাহলে যদি আমাকে ফেজ কারেন্ট আর ফেজ ভোল্টেজ দেওয়া থাকে তাহলে আমি ইউজ করব এটা, আর যদি আমাকে লাইন ভোল্টেজ আর ফেজ ভোল্টেজ দেওয়া থাকে তাহলে আমি ইউজ করব এটা। তাহলে এগুলো ছিল আমার পাওয়ারের ক্ষেত্রে বা রিয়েল পাওয়ারের ক্ষেত্রে বের করার যে সূত্রগুলো। আর এটা তো ছিল এইখানে থিটাটা আগের মতোই, ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে যে অ্যাঙ্গেলটা হবে, কারেন্ট এবং ভোল্টেজের যে অ্যাঙ্গেলের ডিফারেন্স হবে সেটাই এখানে থিটা আগের মতো বসে যাবে। এখন ধরো এখানে এটা তো ওয়াই লোডের ক্ষেত্রে বের করছি। এখন যদি এটা ওয়াই লোড না হয়ে ডেল্টা লোড হয় তাহলে কি হবে? ডেল্টা লোডের ক্ষেত্রে জাস্ট কি হবে, এখানে ডেল্টা লোড আমি যদি একটা রাখি, তাহলে এখানে এটা ইন্ডাক্টর, এখানে একটা এখানে দিলাম। তাহলে এটা যদি ডেল্টা লোড হয় তাহলে এই ডেল্টা লোডের এটা A, এটা স্মল a স্মল b স্মল c। তাহলে এইটার ক্ষেত্রে সেম ভাবে ফেজ ভোল্টেজ আর ফেজ কারেন্ট দেওয়া থাকলে সূত্রটা আগের মতই থাকবে, এই সূত্রটা ইউজ করব যদি আমাকে ফেজ ভোল্টেজ আর ফেজ কারেন্ট দেওয়া থাকে। কিন্তু লাইন ভোল্টেজ আর লাইন কারেন্ট দেওয়া থাকে, যদি ফেজ কারেন্ট আর লাইন কারেন্ট দেওয়া থাকে তাহলে ফেজ কারেন্ট না, লাইন কারেন্ট আর লাইন ভোল্টেজ যদি দেওয়া থাকে তাহলে কি করব? তাহলে সেম এই সূত্রটাই আসে। কিভাবে আসে দেখাই। সেম ভাবে এখানে আমরা আগের মতো 3 V5 I5 cos থিটা, এটা ছিল আমার PT। তাহলে আমি আগের মতো 3 লিখব। এখন V5 টা VL হয়ে যাবে, আমরা কারণ আমরা জানি ডেল্টা লোডের ক্ষেত্রে ফেজ ভোল্টেজ যা লাইন ভোল্টেজও তা, তাহলে আমি V5 টা ডাইরেক্ট VL লিখে দিতে পারবো। এখন ডেল্টা লোডের ক্ষেত্রে সেম ভাবে লাইন কারেন্ট ইকুয়াল টু ফেজ কারেন্ট ইনটু √3, অর্থাৎ IL ইকুয়াল টু √3 I5। তাহলে এখান থেকে I5 হবে IL/√3, এটা যদি আমি এখানে বসাই IL/√3 cos থিটা, তখন এই 3 আর √3 মধ্যে কাটাকাটি গিয়ে √3 VL IL cos থিটা। অর্থাৎ এখানে আমরা যেটা পাইছি এটা এখানে আমরা আগে থেকে লেখা ছিল। তার মানে লোডটা ওয়াই লোড হোক অথবা ডেল্টা লোড হোক সমস্যা নেই, সেম সূত্র থাকবে। এই টোটাল পাওয়ারের এই ফেজ ভোল্টেজ আর লাইন ভোল্টেজ, ফেজ ভোল্টেজ আর
ফেজ কারেন্ট দেওয়া থাকলে যে সূত্র, লাইন ভোল্টেজ আর লাইন কারেন্ট দেওয়া থাকলে সেম সূত্র ইউজ করতে পারবো। তাহলে এগুলো ছিল আমার রিয়েল পাওয়ারের অংশটা। এবার রিঅ্যাকটিভ পাওয়ারের ক্ষেত্রে কি হবে? রিঅ্যাকটিভ পাওয়ারের ক্ষেত্রে হবে যে জাস্ট সেম সবকিছু থাকবে, জাস্ট এই cos থিটাটা চেঞ্জ হয়ে sin থিটা হয়ে যাবে। সবকিছু সেম থাকবে, জাস্ট cos থিটাটা চেঞ্জ হয়ে sin থিটা করে দিব, বাকি সব সেম। এটা হচ্ছে যে রিঅ্যাকটিভ পাওয়ার বা ইমাজিনারি পাওয়ারের ক্ষেত্রে। তো এবার অ্যাপারেন্ট পাওয়ার কিভাবে বের করব? অ্যাপারেন্ট পাওয়ার আগের মতো যে আমি ফার্স্টে যে সূত্রটা দেখালাম, যে যদি দেখাই এটা আবার, অ্যাপারেন্ট পাওয়ার PAP যদি লিখি, রিয়েল পাওয়ার PX স্কয়ার আর PY স্কয়ার, এটা দিয়ে করে ফেলতে পারবো। এখন আরো দুটো টপিক আছে, যেটা হচ্ছে যে একটা হচ্ছে যে পাওয়ার ফ্যাক্টর যে বিষয়টা, আরেকটা হচ্ছে যে রিঅ্যাকটিভ ফ্যাক্টর। তাহলে পাওয়ার ফ্যাক্টরটা কি আগে বলি। পাওয়ার ফ্যাক্টর হবে PF দ্বারা যদি লিখি, পাওয়ার ফ্যাক্টর হবে রিয়েল পাওয়ার ডিভাইডেড বাই টোটাল পাওয়ার। তো রিয়েল পাওয়ার হচ্ছে আমার PX যদি ধরি, আর টোটাল পাওয়ার হবে যদি আমি PT ধরি, সরি PT হবে না, এখানে ভোল্ট অ্যাম্পিয়ার যেটা, জাস্ট এটা হবে যে কি, আচ্ছা আমি এটা আগে বলি নাই যে এই যেটা এই যে অ্যাপারেন্ট পাওয়ারটাকে আবার আমরা জাস্ট 3VI লিখে দিতে পারি, V5I5 অথবা আমি যদি লাইন ভোল্টেজ দ্বারা লিখি তাহলে √3VLIL, cos থিটা sin থিটা দুটোটাই চলে যাবে, এখানে কোনোটাই থাকবে না। এটা হচ্ছে যে অ্যাপারেন্ট পাওয়ারের। তো আমরা রিয়েল পাওয়ার আর রিঅ্যাকটিভ পাওয়ার দিয়ে তো অ্যাপারেন্ট পাওয়ার বের করতে পারবো। তাছাড়া আমাকে যদি ফেজ ভোল্টেজ ফেজ কারেন্ট এগুলো যদি দেওয়া থাকে, তাহলে এই সূত্রটার মাধ্যমে আমি ডাইরেক্ট অ্যাপারেন্ট পাওয়ার বের করে ফেলতে পারবো। জাস্ট sin থিটা আর cos থিটার অংশটা বাদ দিয়ে দিলে হয়ে যাবে। তাহলে এখানে আমি এখানে PAP লিখবো, এটা হচ্ছে পাওয়ার ফ্যাক্টর যেহেতু PAP। তাহলে PX হচ্ছে আমার 3V5I5 cos থিটা, আর এখানে যদি আমি এটা লিখি তাহলে 3V5I5, তাহলে কাটা কেটে গিয়ে শুধু cos থিটা থাকে। তার মানে পাওয়ার ফ্যাক্টর বের করার জন্য আমাকে জাস্ট এই থিটাটা লাগতেছে, যে থিটাটা হচ্ছে যে V এবং I এর মধ্যবর্তী অ্যাঙ্গেল, অর্থাৎ ভোল্টেজ আর কারেন্টের মাঝে যে অ্যাঙ্গেলের ডিফারেন্সটা, ওই ডিফারেন্সটা জানা থাকলে আমার পাওয়ার ফ্যাক্টর বের করে ফেলতে পারবো। সেটা আমি cos থিটার মধ্যে দিয়ে দিব, তাহলে আমার পাওয়ার ফ্যাক্টর চলে আসবে। এবার আসি রিঅ্যাকটিভ ফ্যাক্টর জিনিসটা কি। রিঅ্যাকটিভ ফ্যাক্টর আচ্ছা RF, সেটা হবে এখানে আমরা রিয়েল পাওয়ারটা ইউজ করছিলাম, ওইখানে জাস্ট রিঅ্যাকটিভ পাওয়ারটা ইউজ করব। PY যদি ধরি সেটা, আর এখানে P অ্যাপারেন্ট আগের মতো থাকবে, তাহলে এখানে হয়ে যাবে 3V5I5 sin থিটা ডিভাইডেড বাই 3V5I5, কাটাকাটি গিয়ে শুধু sin থিটা থাকে। অর্থাৎ আগের মতো থিটাটা জানলেই আমরা রিঅ্যাকটিভ ফ্যাক্টর যেটা সেটা বের করে ফেলতে পারবো। তাহলে এগুলো ছিল পাওয়ার ফ্যাক্টর রিঅ্যাকটিভ ফ্যাক্টরের অংশটা। এই পাওয়ার ফ্যাক্টরটা আমরা পরবর্তীতে ওয়াটমিটার মেথডের মধ্যে দেখব, এটার অনেক গুরুত্ব আছে, কারণ ওয়াটমিটার মেথডে আমরা 2 ওয়াটমিটার মেথডে দুইটা ওয়াটমিটারের ভ্যালু কি যোগ করতে হবে নাকি বিয়োগ করতে হবে সেটা আমরা পাওয়ার ফ্যাক্টর থেকে বের করতে পারি। পাওয়ার ফ্যাক্টর যদি 0.5 এর একটা ডিফারেন্স আছে, ওইটা আমরা পরবর্তী ভিডিওগুলোতে দেখব। তাহলে এগুলো ছিল আমার পাওয়ার অংশ নিয়ে আলোচনা। তো পাওয়ার অংশ নিয়ে নেক্সটে কিছু एग्जांपल থাকবে, আশা করি ওগুলো বুঝতে পারবো।